বিল্ডিং কারুকার্য কিন্তু অনেক সুন্দর। আমরা এখন যে রাস্তা দিয়ে ধরে হাঁটতেছি ক্যাথিড্রালে যাওয়ার পথে, এই রাস্তাটি মূলত একটি কমার্শিয়াল এরিয়া বলা হয়, কারণ প্রচুর শপিং এর জন্য এখানে প্রচুর দোকান পাবেন, ছোট বড় এবং খাবারের দোকান এখানে এখানে মোটামুটি অনেক। সুন্দর মতো হাঁটতে হাঁটতে একটি ঘড়ির দোকান চোখে পড়লো। পৃথিবীর সবচেয়ে কম দামি যে ঘড়িগুলো আছে, সবচেয়ে বাজে যে ঘড়িগুলো, সেই ঘড়িগুলোর মধ্যে একটি ব্র্যান্ড, এটি রোলেক্স মনে হয় নাম সম্ভবত এটা। হ্যাঁ, এটা রোলেক্সই সবচেয়ে বাজে ঘড়ি বানায় যেসব কোম্পানিটি। আসলে এটি একটি স্কোয়ার। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যারা ইতালিতে থাকি তারা এটিকে মূলত কমুনে নামে জানি, বা আমরা যদি বাংলা ভাষা বলি সিটি কাউন্সিল অফিস বা পৌরসভা অফিস বলা হয়। এটি একটি অফিস। এখানে আমি প্রচুর পুরাতন একটি অলিভ গাছ দেখলাম, যেটি জয়তুন গাছ নামে আমাদের কাছে পরিচিত। আমি জানি না গাছটির আসলে বয়স কিরকম হবে, তবে আপনারা দেখতে পাচ্ছেন আমি ধীরে ধীরে গাছটির সামনে যাচ্ছি। আপনাদের খুব সুন্দর করে দেখাবো যে গাছটি কতটা পুরাতন হলে এভাবে এরকম হয়। শুধু এই গাছটি না, আমার কাছে আমি পুরো দ্বীপটিতে, যদিও আমি পুরো দ্বীপটি ভ্রমণ করেছি, যেহেতু আমি এটি আমার আগের বানানো ভিডিওগুলো, এই পুরো দ্বীপটিতে প্রচুর পরিমাণে এই জয়তুন গাছ ছিল। আর কমনের সাথে একটি ঘড়ি ছিল। বিল্ডিংগুলো দেখেই বোঝা যাচ্ছে যে এগুলো খুবই পুরাতন, অনেক আগের বিল্ডিং। এবং এই আপনি ফ্লোরটা দেখবেন, ফ্লোরের সেম অবস্থা, অর্থাৎ এগুলো খুব স্পষ্ট দেখা যায় যে বহু বহু বছর আগে যখন বিভিন্ন সাম্রাজ্যের লোকজন ছিল, তখন হচ্ছে গিয়ে এগুলো হচ্ছে পাথর দিয়ে বানানো হতো। এই হচ্ছে সেই ক্যাথেড্রালটি, যে ক্যাথেড্রালটি হচ্ছে ইউরোপের সবচেয়ে বড় একটি ক্যাথেড্রাল। এটি আমরা সামনের একটি গেট থেকে করছি। এর ফ্রন্ট সাইডটা মোটামুটি অনেক বড়, আর এটাতে ভিতরে ঢোকার জন্য আপনাকে খরচ করতে হবে মাত্র 10 ইউরো। যদি আমাদের পর্যাপ্ত সময় নেই, সেই কারণে হচ্ছে আমরা এটার মধ্যে আজকে ঢুকবো না। এখানে কিছু সময় থেকে আমরা চলে যাবো সমুদ্রের পাড়ে। আমরা একটু দূরে দেখতে পাচ্ছি যে সমুদ্রে বেশ কিছু প্যাসেঞ্জার শিপ আছে এবং কার্গো শিপ আছে এখানে। হচ্ছে আমার মনে হচ্ছে এটি ফ্রন্ট সাইড মেইন গেট। এটির কারুকার্য অনেক সুন্দর। পিছনে যে ক্যাথেড্রালটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে ইউরোপের সবচেয়ে বড় ক্যাথেড্রাল, ক্যাথেড্রাল সান্তা মারিয়া। এটি মূলত রোমানদের, যখন রোমান সাম্রাজ্য ছিল, রোমান এম্পায়ার, এর আগে এটি নির্মিত হয়েছিল এই শহরে। হচ্ছে পরবর্তীতে এটি কিন্তু এই শহরটি কিন্তু বাইজেন্টাইনদের আমলে আসছে, এবং মুসলিমরা যদি একটি শাসক ছিল একটা সময় হিসেবে, তবে এই সময় থেকে জন্মান। তবে এই ক্যাথেড্রালটি এখন মনে করা হয় যে সবচেয়ে বড় ক্যাথেড্রাল। আপনি দেখতে পাবেন যে আপনি জেনে অবাক হবেন যে এই শহরটি মূলত হচ্ছে আর্কিটেকচারের জন্য একটি আর্কিটেকচার সিটি হিসেবে বলা হয়। এখানকার যে আর্কিটেকচার যে সিস্টেমগুলো, সেই আর্কিটেকচার সিস্টেমগুলো অনেক অসাধারণ, আপনার বুঝতে পারার মতো। আপনি ক্যাথেড্রালটি দেখলে সেটি ধরতে পারবেন বা বুঝতে পারবেন যে এখানকার যে কারুকাজগুলো আছে, যে নিদর্শন, যে কারুকাজের যে সুন্দর সুন্দর নিখুঁত কারুকাজ, এটি দেখলে আপনি অবশ্যই অবাক হবেন। এটা সামনে আসলে কি ভাষায় লেখা, যদিও ওইখানে ল্যাটিন ওয়ার্ড ইউজ করা আছে, কিন্তু বুঝতে পারতেছি না যে আসলে এখানে কী বোঝায়, যদিও আমরা স্প্যানিশ ভাষাগুলো বুঝি না বলে চলে। এটি হচ্ছে ক্যাথেড্রাল বা গির্জাটির সামনের একটি পোর্ট। আপনি চাইলে কিন্তু এই শহরটিতে হচ্ছে ইউরোপের বিভিন্ন দেশ থেকে বা
বিশ্বের বিভিন্ন দেশ থেকে যেসব দেশে সমুদ্রপথে যাত্রার সম্ভাবনা রয়েছে, আপনি সেসব দেশ থেকে সমুদ্রপথে এইসব দেশে কিন্তু আসতে পারবেন। উপর দিয়ে কিন্তু একটি পুলিশের হেলিকপ্টার টহল দিচ্ছিল, যা এখানকার যারা ভ্রমণ করতে আসে এখানে তাদের নিরাপত্তার জন্য। আচ্ছা, মূলত এখন বলেন এই হচ্ছে এই ক্যাথেড্রালটির ইতিহাস। এই ক্যাথেড্রালটি কিন্তু একটা সময় এখানে একটি মসজিদ ছিল, যখন এটি মুসলিমদের অধীনস্থ ছিল। তাদের কাছ থেকে, মুসলিমদের কাছ থেকে কিন্তু এটি চলে যায় 1229 সালে। 1229 সাল, তার মানে এটি অনেক আগের কথা। এরপর কিন্তু এখানে রোমান সাম্রাজ্যের বিস্তার ঘটে এবং রোমান সাম্রাজ্য কিন্তু সেই মসজিদ থেকে এখানে এই ক্যাথেড্রালটি করে। এবং এই ক্যাথেড্রালটি এই গির্জাটির কাজ কিন্তু শেষ হয় 1386 সালে, অর্থাৎ একটা দীর্ঘ সময় তারা কাজ করার পর কিন্তু সেই রাজা যে জেমস গিয়ে এই ক্যাথেড্রালটি সম্পূর্ণভাবে কাজ করে। এবং এখানে কিন্তু এরপর থেকে খ্রিস্টানদের বা রোমান সাম্রাজ্য, আমরা সবাই জানি যে যারা রোমান ছিল তারা ক্যাথলিক বা খ্রিস্টান জাতি, খ্রিস্টানদের ধর্মচর্চার জন্য এখানে এটি চালু হয় পুনরায়। এটি একটি যাত্রীবাহী প্যাসেঞ্জার শিপ। এটি এখন পালমার এই পোর্ট থেকে যাত্রী নিয়ে মাত্র দেখলাম যাত্রা শুরু করলো, এবং শিপটি খুব সুন্দর লাগতেছিল দূর থেকে। এরপর আমরা চলে আসলাম এখানকার একটি অফিসে। এখান থেকে আমাদের এই গাড়িটি আগে থেকে বুক করা ছিল, অর্থাৎ আমরা যেহেতু একটি দ্বীপাঞ্চল ঘুরবো এবং দ্বীপাঞ্চলে কিন্তু ওরকম নেই, পাবলিক ট্রান্সপোর্ট নেই, সুতরাং আমরা কখন যাব কখনো, আর আমাদের সময় যেহেতু লিমিটেশন, তাই আমরা এই গাড়িটিকে আসার আগে বুক করে নিয়েছিলাম। এটি আমরাই ড্রাইভ করব, জাস্ট আমরা শুধু গাড়িটি নেব এবং গাড়ির যে ফুল ট্যাঙ্কার আছে সেটি থাকবে, ভরা থাকবে, এবং আমরা যখন দিয়ে যাব তখন এটি ভরা থাকবে। আমি গাড়িটি খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতেছিলাম, কারণ গাড়ির যেহেতু এটি একটি একদম সম্পূর্ণ নিউ গাড়ি এবং আমাদের দেখতে হবে যে গাড়ি, আর যেহেতু ভাড়ায় চালিত গাড়ি, অর্থাৎ ভাড়া বলতে এখানে ড্রাইভার থাকবে না, শুধুমাত্র আমরাই ড্রাইভ করবো এবং শুধুমাত্র আমাদের গাড়িটি দিয়ে দিবে। এবং এই গাড়িতে কোনো ধরনের দাগ বা কোনো কিছু আছে কিনা সেগুলো আগে থেকে আমরা চেক করে নেবো, এবং আমরা যেরকম দেবো আমরা ঠিক এরকমই আমাদের দিয়ে যেতে হবে। এটা সিস্টেম। এজন্য গাড়িটিকে খুব ভালো করে ক্যামেরাটি ঘুরিয়ে ভিডিও করে রাখতেছিলাম। সেই সাথে আমরা দেখতেছিলাম আমাদের হাতে একটি কাগজ ছিল, যদি আমরা কোনো জায়গায় কোনো স্ক্র্যাচ বা কোনো দাগ দেখতে পাই তাহলে সেই জায়গাটিতে আমরা একটি ক্রস চিহ্ন দিয়ে রাখি, যাতে গাড়ির এখানে একটি ডিফেক্ট রয়েছে এরকম একটি নির্দেশনা। তবে আপনারা যারা ইউরোপের বাইরে ঘুরতে যাবেন, ইউরোপের মধ্যে ঘুরবেন, বিশেষ করে যারা দ্বীপাঞ্চলে ঘুরতে যাবেন, তারা সবসময় চেষ্টা করবেন অনলাইনে একটি গাড়ি বুক করে রাখার জন্য। তাহলে আপনারা ঘুরে খুব মজা পাবেন। কারণ আমরা যখন এখানে ঘুরতেছিলাম আমরা শুধুমাত্র রাতে 2 থেকে 2.5 ঘন্টা ঘুমিয়েছি, এবং বাকি টাইমটা আমরা ঘোরার উপরে ছিলাম। আর আপনারা জানেন যেহেতু ইউরোপের রাস্তাগুলো সবসময় নিরাপদ, এখানে কোনো বড় এরকম ডাকাতি বা চুরি ছিনতাইয়ের কোনো সমস্যা হয় না। এই জন্য রাত্রে ঘুরে এখানেও মজা পাওয়া যায়। আর আমাদের যে গাড়িটি ছিল এটি মিটিসিবিশি একদম লেটেস্ট একটি গাড়ি, মাত্র 520 কিলোমিটার এর আগে চালানো হয়েছে। সুতরাং বুঝতে পারছেন গাড়িটা হয়তো 1 থেকে 2 বার মাত্র ড্রাইভ করা হয়েছে, এবং আমরা পরের প্যাসেঞ্জার। এবং আমরা গাড়িটিকে মোট 3 দিনের জন্য নিয়েছিলাম। 3 দিনের জন্য আমাদের কত টাকা খরচ গেছে, কত ইউরো আমরা সঠিক মনে পড়তেছি না। তবে যদি আপনি আগে থেকে অনলাইনের মাধ্যমে বুক করে আসেন তাহলে এর প্রাইস খুবই রিজনেবল হয়। আপনি এয়ারপোর্টে নেমেই গাড়ি নিতে পারবেন। আমরা জাস্ট এয়ারপোর্টে নেমে একদিন হেঁটে হেঁটে শহরটা দেখলাম, এর পরের দিন আমরা গাড়িটি এখানে নিতে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটি একেবারে নতুন, আর এখানে প্রচুর গাড়ি রয়েছে। আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী গাড়ি নেবেন। আমরা যদি একটি ছোটো গাড়ির অর্ডার করেছিলাম, যেহেতু আমরা যে গাড়িটি আমরা অর্ডার করে রেখেছিলাম বা বুক করে রেখেছিলাম সেই গাড়িটির একটু সমস্যা ছিল, বিদায় ওই কোম্পানির আর কোনো গাড়ি না থাকে, আমাদের এই ব্র্যান্ড নিউ গাড়িটি তারা দিতে বাধ্য হয়। এবং এই গাড়িটি ছিল যেহেতু একেবারে নতুন, খুব অসাধারণ ছিল গাড়িটি। আর এই মুহূর্তে আমরা গাড়িটি নিয়ে বেরিয়ে পড়লাম ঘোরার উদ্দেশ্যে, যেহেতু আমাদের পুরো 3 দিনের যে ট্যুরটি ছিল এবং সম্পূর্ণ আগে থেকে একদম আমরা টাইম টু টাইম আমরা কোথায় যাব, কোথায় থাকবো, সব কিছু গোছানো ছিল। সেই অনুযায়ী আমরা বেরিয়ে গেলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তাটি কিন্তু অনেকটাই সুন্দর, উপর দিয়ে একটি বিমান যাচ্ছে। আর যেহেতু এটি একটি দ্বীপাঞ্চল সেহেতু একটাই মাত্র এয়ারপোর্ট, আর এখানে
মূলত এটি একমাত্র হাইওয়ে, এবং হাইওয়েটি সম্পূর্ণ ফ্রি ছিল। আমরা যারা ইতালিতে যাতায়াত করি তারা কিন্তু জানি যে ইতালিতে তো হাইওয়ের খরচটা অনেক বেশি, সেই তুলনায় হচ্ছে স্পেনের এই দ্বীপটাতে, স্পেনের তুলনায় কিন্তু এই দ্বীপটাতে প্রচুর খরচ ছিল। এখন আমরা যাবো একটি সুপার মার্কেটে। হ্যাঁ, আমাদের সারাদিন খাওয়ার জন্য আমরা কিছু কেনাকাটা করবো এখান থেকে। আর যেহেতু আমাদের গাড়ি নিয়ে আসছে, গাড়ির পিছনে কেনাকাটা বাজারটা সব রেখে দেবো। পানি, আইসক্রিম, ফ্রুটস এগুলো নিয়ে রাখবো। নাস্তার জন্য আমরা সারাদিন কিছু নাস্তা করার জন্য কেনাকাটা করে নিলাম। বাইরের তাপমাত্রা আজকে হচ্ছে 37, ওই যে বাস। আর এই হচ্ছে স্পেনের লিডেল মার্কেটের সব জায়গায় হচ্ছে সেম, মোটামুটি পার্কিংগুলো সেম অবস্থা। এই সাদাটা হচ্ছে আমাদের গাড়ি, মিৎসুবিশি, একদম লেটেস্ট। আমরা আমাদের যাত্রা শুরু করলাম আমাদের আজকের দিনের প্রথম যে স্পট, সেই স্পটটিতে যাওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তাগুলো কিন্তু খুবই সুন্দর এবং সাজানো গোছানো ছিল, এবং আপনি একটু চারপাশে যখন দেখেন যে রোদে সব কিছু পুড়ে একেবারে খা করতেছে, প্রচুর রোদ ছিল এখানে। এখানে প্রচুর পরিমাণে গরম ছিল, যেটি আপনাদের একটু আগেই বললাম যে 37 ছিল। এখন আমরা যেহেতু রোদের মধ্যে এবং 37 তাপমাত্রার মধ্যে, এখানে আমাদের আরও বেশি গরম লাগতেছিল। আপনারা যারা বিশেষ করে মধ্যপ্রাচ্যে থাকেন, বিশেষ করে দুবাই, সৌদি আরব, কাতার, কুয়েত, এইসব দেশে যারা আছেন, এরা কিন্তু এরকম পরিবেশের সাথে খুব বেশি পরিচিত, কারণ এটি স্পেন হলেও কিন্তু এটার আর্দ্রতা বা তাপমাত্রা কিন্তু মোটামুটি অনেকটাই আফ্রিকান ওয়েদারের মতন, বিশেষ করে আফ্রিকার খুব কাছে।